ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে, শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। ক্লাস 2-তে পড়তাম, তখন থেকে আমি গান করতাম স্টেজে। ও ভালোবাসার মন যেন এমনই তার ধরন। এই গানটা আমি লিখেছিলাম আমার ওয়াইফের সাথে আমার অভিমান করে। সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে। প্রিয় দর্শক, আমরা সকলেই গান শুনতে কম বেশি ভালোবাসি, কেউ ভালোবাসার, কেউ বা বিচ্ছেদের। আর সেই ভালোবাসা বিচ্ছেদের গান শোনাতে আজকে কালের কণ্ঠের সুরের তারায় উপস্থিত হয়েছেন আমাদের অতিথি পারভেজ খান। আজকে সারাটা সময় জুড়ে সাথে থাকছি আমি শ্রেয়া রায়। তবে চলুন দর্শক, দেরি না করে কথা বলি আজকের আমাদের অতিথির সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই জানতে চাই, ভালো আছেন, আমাদের দর্শকদেরকে ভালো রাখছেন, এই যে গানের মধ্য দিয়ে দর্শকদেরকে ভালো রাখছেন, এই আইডিয়াটা কিভাবে আসলো মাথায়? আইডিয়া আসলে না, গান ভালোবাসি। যখন গান গাই তখন চিন্তা করি যে যারা গান ভালোবাসে তাদের জন্য আমি কিছুটা করি, সেটা ভিডিও করে আমি কন্টেন্ট তৈরি করে দেন, আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেই, সবাই ভালোবাসে। আমরা সমুদ্রের পাড়ে অনেক গান দেখি, আমরা যতটুকু জানি বাসাও কক্সবাজার। তো এই যে সমুদ্রের পাড়ে গান গাওয়া, এটা শুধুমাত্র কি একটা ফ্রেমের জন্য, নাকি নিজের ভালো লাগা থেকে মনে হলো যে খোলা সমুদ্রের মাঝখানে গান করব? না, আসলে সমুদ্র কে না ভালোবাসে। আসলে যখন মন খারাপ থাকে, মন ভালো করার জন্য সমুদ্র অনেক যথেষ্ট। আর গান তো, যদি গান থাকে পাশে, তাহলে আর কোনো কিছু লাগে না। মনের খোরাকের জন্য আসলে গান করি, কাউকে দেখানোর জন্য না। আর যদি জানতে চাই, শুরু থেকে গানের যে যাত্রাটা ছিল, এটা কেমন ছিল? শেখা হয়েছিল কখনো গান? গান কখনো শেখা হয়নি আমার, বাবার কাছ থেকে মূলত তালিম নেই। বাবা একজন সঙ্গীত শিল্পী, আমার দাদু একজন সঙ্গীত শিল্পী ছিল। তো মূলত বলতে গেলে হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা গান বাজনা নিয়ে আছি আর কি। এর জন্য আর আলাদা করে গুরুর প্রয়োজন হয়নি। এবার যদি জানতে চাই, যেহেতু পারিবারিক সূত্রে গানের সাথেই যুক্ত থাকা, তারপরও জানতে চাই ছোটবেলা থেকে কোনো গায়ক বা গায়িকাকে ফলো করা হতো কিনা, বা মনে হতো কিনা যে একদিন ওনার মতন গান করব? হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে, অবশ্যই যেহেতু বাংলাদেশের মানুষ আমি, বাংলাদেশের অনেক বড় বড় যারা সিঙ্গার আছেন, আমাদের উস্তাদজি, যেমন সবসময় ফোকের দিকে আমার একটু বেশি মন ছিল। বারি সিদ্দিক স্যার আছেন, তারপর হচ্ছে আপনার আইব বাচ্চু স্যার আছেন, আমার LRV ব্যান্ডের। তো সব গান করার চেষ্টা করি, তো মূলত আমার ফোকাস একটু আমি ফোকের দিকে রাখছি। তো যারা ফোক গান করতো সবাইকে ভালোবাসতাম আর কি। আপনার নিজস্ব পছন্দ কি ফোক গানে ছিল? হ্যাঁ, সুফি গানগুলো আমার খুব ভালো লাগে। এছাড়া অন্য ঘরানার গান কি করা হয় না? অবশ্যই সব গান করি, সবাই বলে সব গানই ভালো যায়। তবে আমার আসে না, মানুষের একটা ব্যক্তিগত পছন্দ, খোরাক। আমি মনের শান্তিটা আপনার ফোক গানে, মানে মনের ভাবটা প্রকাশ করতে পারি ফোক গানে। এর পিছনে যদি এবার গান প্রসঙ্গ যদি আসি, যে আমরা যতটুকু শুনি যে আপনার গানগুলো অনেক আবেগ, অনেক মনে হয় যে বিচ্ছেদ, অনেক ভেঙে যাওয়া, এই সকল শব্দ বা এই সকল মানে লাইনই থাকে গানের মধ্যে। এটার পিছনের মূল কারণটি কি ছিল? মানে কাকে উদ্দেশ্য করে আপনি এই গানগুলো করেন? না, কাউকে উদ্দেশ্য করে করি না, তবে আবার এটাও বলতে পারেন যে অনেককে উদ্দেশ্য করেই করি। যদিও আমার সাথে কখনো ঘটেনি, আবার বলি যে ঘটছে, অতীতের কথা আমি এখন মনে করি না। মানুষের বাস্তবতা নিয়ে গান লেখার চেষ্টা করি। এখন তো আসলে এখন আমাদের সমাজে এখন মূলত ভালোবাসাটা, পিওর লাভটা কোথাও নাই। তো সেই সুবাদে হচ্ছে আমি গানগুলো লিখি সবসময় ভেঙে পড়া মানুষদের জন্য। আবার কিন্তু যারা সুখী বাস্তব জীবনে, তারাও কিন্তু গানগুলো পছন্দ করে। একদমই তাই। তাহলে আমরা কি বলবো যে বাস্তব জীবনে যারা সুখী, তারা তাদের মানে আগের মুহূর্তে বা আগের মানে কি বলবো, অতীতে তারা ভালো ছিল না, এটা বলবো তাহলে আমরা? হয়তো বা জীবনে তো মানুষের একটা কষ্ট থাকে, অতীতে অনেক কিছু থাকে মানুষের। কোনো মানুষ কষ্ট ছাড়া কখনো মানুষ হয় না, এটা বলতে পারেন।
এবার যদি জানতে চাই, আমরা দেখি আপনার ভিডিওতে আপনার ওয়াইফকে অনেক বেশি দেখা যায়, আড়ালে রাখেন কিন্তু তিনি হাইলাইটে থাকে। এটার পিছনে কারণ কি? মানে কাউকে কি উদ্দেশ্য করে আপনার ওয়াইফকে এইভাবে হাইলাইট করে রাখেন যে ওয়াইফকে আমরা শো করব না কিন্তু হাইলাইটে রাখবো? না, ওকে নিয়ে আসলে আমি তেমন কাউকে উদ্দেশ্য করে, তবে হ্যাঁ, আমার যারা অতীতের, যারা আমার কাছের মানুষ ছিল তাদেরকে বোঝাতে চাই আমি, যারা আমাকে, আমার প্রতি যাদের মানে ভরসা ছিল না, তাদেরকে উদ্দেশ্য করে আমি সবসময় আমার ওয়াইফকে নিয়ে আমি চলাফেরা করি। কারণ আমার ওয়াইফই আমার কাছে সবকিছু এখন, কারণ আমার লাইফে আর কোনো কিছু নাই। আমি সব ওকে ভালোবাসি, ওকে নিয়ে শেষ। যারা আমাকে অতীতে যারা কষ্ট দিতেছে তাদেরকে আমি বলবো যে যদি তারা ভরসা রাখতো জীবনে, তাহলে আজকে পারভেজকে অন্যভাবে দেখতো। তাদের হয় নাই, আমার যে আছে তার হয়ে গেছি, এটাই আমি অনেক হ্যাপি। তাদেরকে উদ্দেশ্য করে আসলে মূলত কোনো ভিডিও আমি ছাড়ি না। আমরা তাদেরকে শব্দটা যেহেতু বলছি, তাহলে অতীতে কয়জন ছিল? না, তাদের বলতে ছিল তাদের বলতে কতজন মানে হচ্ছে বন্ধু বান্ধব থাকতে পারে। মানুষ তো একটা মানুষ ভালোবাসার কষ্ট শুধু কষ্ট না, মা বাবা থেকে কষ্ট পাওয়া, সহপাঠী যারা আছে, বন্ধু বান্ধব, কাছের মানুষ, আপনজন বা গার্লফ্রেন্ড থেকে পাওয়া, সবকিছু আমি একটাকে বুঝাইছি, তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি। আপনার গানগুলো সব বয়সের মানুষরা, শুধুমাত্র যে ইয়াং জেনারেশন পছন্দ করছে এরকমটা না, সকল বয়সের মানুষরা আপনার গানগুলো শুনছে। মানে এই ব্যাপারটা কিভাবে আসলো যে মানে আপনার গানগুলো সকল বয়সের মানে বয়সের মানুষ পছন্দ করছেন? এটা কিভাবে আপনার মনে হলো যে এই গানগুলো গাইলেই সবাই পছন্দ করবে? না, আমি গান লিখে এখন সহজ ভাষা যদি গান লেখা যায়, মানুষ সহজেই বুঝে যায়। কঠিন যদি কোনো কিছু আমি গানের মধ্যে উল্লেখ করি, তাহলে মানুষ সেটা বুঝতে চায় না। আপাতত আমি সহজ যে ভাষাগুলো আছে, আমাদের মনের ভাবটা, যে তাকে আমি হারিয়েছি, তাকে পেয়েছি, তার ভালোবাসায় তার প্রেমে পড়েছি, এই ওয়ার্ডগুলা, ভেঙে পড়া, কান্না করা, বুক ভাঙা, এইগুলো যদি গানে ইউজ করি, তাহলে সহজে বয়স্ক যারা মানুষ আছে এবং যারা অনেকে আছে না, দিনমজুরি কাজ করে, অনেকে অনেক কিছু পড়তে পারে না, তার গান অর্থগুলো অন্তত বুঝে, সবার জন্য গানগুলো করি। এই যে সবার জন্য করেন, পরিবার কিভাবে বিষয়টিকে দেখে? আমার বাবা মার স্বপ্ন ছিল জীবনে, আমি জীবনে ভালো কিছু করবো। আসলে সব মা বাবাই চাই যে জীবনে তার সন্তানরা ভালো কিছু করুক। আমি ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এই গান নিয়ে। গানের জন্য সবসময় আমাকে বাবা অনেক তালিম দিত। তো মা বাবা আমাকে সবসময় সাপোর্ট করে, তারা কখনো খারাপভাবে এটা দেখে না, সবসময় ভালোভাবেই দেখি এটা। কেন কখনো এত ভালো গান করেন, কেন মনে হলো না যে রিয়েলিটি শোতে যাই, একটা উইনারের ট্রফি হাতে নিয়ে সকলের সামনে আসি? এটা কেন মনে হলো না? না, আমি এই বিষয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই। বা অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ, অভিজ্ঞতা আমার আছে। আমরা একটু শুনতে চাই আমার দর্শকদের জন্য গল্পটি। আমি গিয়েছিলাম একটা রিয়েলিটি শোতে, আমি গিয়েছিলাম, আমি অংশগ্রহণ করেছিলাম। তবে আমি ফার্স্ট রাউন্ডে সিলেকশন হয়, সেকেন্ড রাউন্ডে তারা আমাকে তাদের নিজের থেকে একটা গান, আমি যেটা গাইবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যে গান গাইবো, যেহেতু আমি অডিশন যাচ্ছি, আমার বেস্ট আমি দিব, তারা আমাকে সেই গানটা আমাকে গাইতে দেয় নাই। তারা আমাকে বাধ্য করে অন্য একটা গান, যে গান আমার সাথে যায় না, ওই গান আমাকে তারা সিলেকশন করে দেয়। তো এর মধ্যে আসলে বোঝার কোনো বাকি থাকে না। এছাড়াও আমরা যতটুকু জানি যে টাকা পয়সা সংক্রান্ত একটি অফার আপনাকে করা হয়েছিল। হ্যাঁ, টাকা চেয়েছিল আমার কাছ থেকে, 6-7 লাখ টাকা চেয়েছিল। আমি প্ল্যাটফর্মের নামটা বলছি না, আমার থেকে অনেক টাকা, বাবার কাছ থেকে টাকা চেয়েছিল। আমি টাকা দিয়ে যদি আমার প্রতিভাকে আমি যদি দেখাইতে হয়, তাহলে সেখানে কোনো সুখ নাই। এখন আমি কাজ করছি, অনলাইনে দেখছে মানুষ আমাকে, এটাতে আমার সুখ। একটা রিক্সাওয়ালা ভাই আমাকে, ভাই আপনার গান আমি শুনি, যখন এটা আমাকে বলে, এতেই আমি শান্তি, আমার কিছুর দরকার নাই। তখন কি মনে হয়েছিল সেই রিয়েলিটি শোতে গিয়ে যে একদিন আমাকে সবাই চিনবে, কোনো রিয়েলিটি শো ছাড়া আমি সবার মনে জায়গা করে? না, আমি ওইখান থেকে আসার পরে একটু ভেঙে গিয়েছিলাম যে হয়তো বা আমার স্বপ্ন এখানে থেমে গেছে। কিন্তু আবার মনে মনে এটাও চিন্তা করলাম যে না, একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আমিও করব। আমার এইটুকু আসার পেছনে আমি নিজেই হচ্ছে ডিরেক্টর, নিজে প্রডিউসার, নিজে সবকিছু, আমি নিজেই গীতিকার, নিজেই সুরকার। যখন প্রথমত গান করছি, তখন আমাকে কেউ একটা ভিডিও করে দেওয়ার মতো মানুষ ছিল না। আমার কাছে তখন গিটার ছিল না একটা। আমি গিটার থেকে শুরু করে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো আমি কারো কাছ থেকে শিখি নাই, সবই নিজে নিজে শিখেছি। তারা আড্ডা দিচ্ছে, তারা গান করছে, আমি তাদেরকে বাসায় গিয়ে বললাম আমি একটা গান গাই, একটু বাজায় দিবা?
তারা বাজাইতো না কখনো, আমাকে সাইড করে দিত একসাথে। তো এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগতো। তো আমি নিজে নিজে হচ্ছে বন্ধুর কাছ থেকে, একটা বন্ধু ছিল আমার, বন্ধুর কাছ থেকে আমি, তার একটা গিটার ছিল ভাঙা, ওই গিটারটা আমি তার থেকে ধান নিতাম ঘন্টা 2 ঘন্টার জন্য। ওরা যাইভাবে কর্ডগুলো তারা বাজাইতো, আমি সেভাবে প্র্যাকটিসগুলো করতাম। তো আস্তে আস্তে মানে দেখেন, আস্তে আস্তে করতে 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 একটু শিখে যাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেন আমি আমাকে আরও বলতেন, আমি নিজে নিজে গান করি, চোখ বন্ধ করে গান করি, বিচে বসে গান করলে মানুষের ভিডিও করে নিয়ে দিত। তো সেই ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়াতে দিত, অনেকে পছন্দ করতো। ওখান থেকে হচ্ছে আমি ইন্সপায়ার হই যে আমিও কন্টেন্ট ক্রিয়েট করব, আমিও সোশ্যাল মিডিয়াতে গান দিব সেভাবে। তাহলে পারভেজ খানের এই যাত্রাটা এতটা সহজ ছিল না, এত দূর পর্যন্ত। জীবনে যখন আপনি একটা সিঁড়িতে পা দিবেন, অবশ্যই সেটা কষ্ট করতে হবে, আপনার উঠতে গেলে অনেক কষ্ট করতে হবে। আপনি যদি চান যে এক লাফে উঠে যাবেন, তাহলে কখনো সেই জিনিসের কখনো কোনো মূল্য থাকবে না। কষ্ট করে উঠবেন, সেখানে শান্তি আছে আপনার। আর যদি মানে আমি আসলে স্তব্ধ হয়ে যাচ্ছি আপনার কথাগুলো শুনে, মনে হচ্ছে যে আসলে সত্যিই মানুষ মানে জীবন যুদ্ধ করেই জয়টা অর্জন করে। আপনার জীবন মানেই যুদ্ধ। আপনার গল্পটা শুনে আমার সেটাই মনে হচ্ছে। একটু জানতে চাই, মানে তাহলে তো বলাই যেতে পারে যে গানের কথাগুলো শুধুমাত্রই প্রেমিকা বা প্রাক্তনকে উদ্দেশ্য করে না, বন্ধু বান্ধব এর জন্যই তাহলে বলেছিলেন? সবাইকে বলছি, ভালোবাসা আসলে অনেক ধরনের হয়। এই যে আমি আমার গানের সাথে প্রেম, এটাও এক ধরনের ভালোবাসা। আবার আমার হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা। সবাই কিন্তু ভালোবাসা বোঝায়, কিন্তু ফিলিংসটা ভিন্ন তাদের জন্য। যেহেতু বন্ধু প্রসঙ্গে কথা বলছি, তাহলে বন্ধু নিয়ে সেই গানটি একটু 2 লাইন শুনতে চাই আমার দর্শকদের জন্য। অবশ্যই। আমাদের এই গানটি হচ্ছে লিখেছেন আমাদের সোহাগ ওয়াজিউল্লাহ ভাই, গানটি শুরু করেছেন আমাদের রেমু বিপ্লব ভাই, এবং গানটি গেয়েছি আমি। আমার বন্ধু আছে, গানটি হয়তো অনেকেই শুনেছেন, তো আমি চেষ্টা করছি একটু গাওয়ার। ও ভালোবাসার মন যেন এমনই তার ধরন, কারো কাছে পুতুল খেলা, কারো জীবন মরণ। ঘরে থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। চমৎকার, দুর্দান্ত। আপনার এই গানটা আসলে এই বন্ধুদেরকে মনে করিয়ে দেয়। আবার যদি আমরা প্রশ্নে ফিরে আসি, ছোটবেলায় কেমন ছিল পারভেজ খান? ছোটবেলায় অনেক পরিশ্রমী ছিলাম আমি। আচ্ছা। এখনো স্টিল নাও। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 2-তে পড়তাম, তখন থেকে আমি গান করতাম স্টেজে। তখন যাত্রাতে গান করতাম আমি, যাত্রাপালা যেগুলো গ্রাম অঞ্চলে যেগুলো হয়, সেখানে গান করতাম। বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, ওইখানে গিয়ে আমি স্টেজে দাঁড়িয়ে থাকতাম একটা গান করার সুযোগ দেওয়ার জন্য। তখন আমি 200 টাকা মনে হয় পেমেন্ট পেতাম। তখন ওই 200 টাকা নিয়ে হচ্ছে আমার ফ্যামিলি চলতো অর্ধেক, আর অর্ধেক হচ্ছে আমি স্কুলে নিয়ে যেতাম, আমার সাথে স্কুলে খরচ করতাম এবং ফ্যামিলিকে দিতাম। এইভাবেই হচ্ছে জীবনটা পার করে আর কি। যখন আমার মোটামুটি বুদ্ধি মাথায়, আমি যে মানুষ ভালোভাবে সব কিছু শিখি, শেখার পরে হচ্ছে নিজেকে গুছিয়ে নিই, সব কিছু ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু গুছিয়ে নিই। আলহামদুলিল্লাহ এখন নিজেকে প্রতিষ্ঠা করছি, বলবো না যে প্রতিষ্ঠা হয়েছি, এখনও করছি, স্টিল নাও। অনেক কিছু করেছি আলহামদুলিল্লাহ, নিজের স্বপ্ন পূরণ করেছি, মা বাবার স্বপ্ন আশা করছি পূরণ করছি। জীবনে হয়তো আর পাওয়ার মতো কিছু না, সব কিছু আমার হয়েছে, এখন আমার আর কিছু লাগবে না। নিজেকে এখন পর্যন্ত যেহেতু বললেন যে এখনো আপনি মনে করেন যে প্রতিষ্ঠিত না, আপনাকে কোথায় দেখতে চান আপনি? হ্যাঁ, আমি চাই আমি বাংলাদেশের নাম করা একজন সিঙ্গার হতে চাই, শিল্পী হতে চাই, যাতে আমাকে একজন মানুষ চিনে। আমার উদ্দেশ্য এই, আমি যে 2 দিন গান করব, 1 বছর আমার গান মানুষ শুনবে, 1 বছর পর পারভেজকে খুঁজে পাবে না, ওই উদ্দেশ্য আমার নাই।
আমি উদ্দেশ্য করে কখনো গান করি না। যেমন আমার একটি গান আছে, শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। এই গানটা আমি লিখেছিলাম আমার ওয়াইফের সাথে আমার অভিমান করে। এই গানটা মানে আপাতত 1 বছর ধরে এখন বর্তমান স্টিল নাও ট্রেন্ডিং আছে। এই গানটা এখন মানুষ শুনছে। এই গানের টোটাল ভিউ 1.7 বিলিয়ন ক্রস করছে আমার ব্যাক স্টেজে, আমার ড্যাশবোর্ডে। তো এই গান মানুষ এখনো ভালোবাসছে। বাচ্চারা গায়, যারা বয়স্ক আছে তারা গায়, দেশের বাইরে গাচ্ছে, ফরেনাররা গায়, সবাই গাচ্ছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জীবন অনেক বড় কিছু হওয়া, বাংলাদেশের সুনামধন্য শিল্পী হিসেবে আমাকে প্রতিষ্ঠিত করা। যেহেতু এই গানটি বললেনি, আমার দর্শকদের জন্য একটু ছোট করে শুনতে চাই। এই সাথে ভাবিও শুনবে, দেখবে যে সে মনে রাখছে এখনো সেই ঝগড়াটার কথা বা একটা মানে মান অভিমানের কথাটা মনে রাখছে। আচ্ছা আমি একটু শোনাই। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। চমৎকার। কিছু আসলে বলার নাই, আপনাকে কি বলে আমি কমপ্লিমেন্ট দিব আমি জানি না। তবে বলতে চাই, মানে আমি জানতে চাই, এই গানটা যেহেতু 1 বছর ধরে দর্শকরা ভালোবাসা দিচ্ছে, কোনো আপনার ভক্তের কাছ থেকে এমন কোনো মেসেজ বা এমন কোনো মুহূর্ত এই গানটাকে ঘিরে মনে পড়ছে কিনা এই মুহূর্তে? হাজার হাজার মেসেজ প্রতিদিন আসে। অনেকেই চাই দেখা করতে, তো সবসময় তো এক জায়গায় থাকতে পারি না। গান নিয়ে যেহেতু কাজ করছি, গান নিয়ে বেশি থাকতে হয়। কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, এদিক থেকে ওদিকে মানে সবসময় থাকতে হয়। তারপরেও চেষ্টা করি। একদিন হচ্ছে একটা স্মরণীয় ঘটনা আমি বলি। একজন ছেলে, সে হচ্ছে জামালপুরের থেকে, জাস্ট ছোট ছেলে, জামালপুর থেকে জাস্ট আমার সাথে দেখা করার জন্য আমাকে না বলে সে কক্সবাজার চলে আসে। সে সারাদিন না খেয়েছিল সে। তো আমি যখন সমুদ্র পাড়ে যাই তখন মানুষের কাছ থেকে সে আমার ইনফরমেশন নিয়ে দেন আমার কাছে যায়। সে আমার পাশে বসে দেখলাম তার শরীর চেহারা শুকায় গেছে। মানুষ না খেলে যে বোঝা যায় একটা। তাকে আমি বুঝলাম, ভাই কোত্থেকে আসছেন আপনি? ভাই জামালপুর থেকে আসছে, আপনার সাথে দেখা করার জন্য আসছে। বাসা থেকে অনেক ফোন দিচ্ছে কিন্তু আমি যাবো না, আমার সাথে দেখা করে যাবো, একটা গান গাই আপনার সামনে, দেন আমি যাবো। দেখি সে এসে দেখি, আমি বলছি ঠিক আছে আপনি গান করেন। এই আমার শুধু মানুষ ফিরে হইতো না গানটি সে করছে। আমার চোখ দিয়ে পানি যাচ্ছিল অঝরে। তো আমি বললাম হ্যাঁ, হয়তো বা জীবনে বেঁচে থাকার জন্য কিছু করে থাকে তাহলে এই গানটাই করছি। আমি আসলে গানটা মানুষ এভাবে নিয়ে কখনো চিন্তাও করিনি। গানটা লিখতে আমার সময় হয়েছিল অনলি 5-6 মিনিটস এরকম। মানে একবারে আমার ওয়াইফের দিকে তাকাই আমি গানটা লিখছিলাম। তো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর কি। তাহলে বলবো পারভেজ খানকে যদি কেউ আঘাত করে, এটা খুব মানে পারভেজ খান একদম তার হৃদয়ে গেঁথে নেয়, সেখান থেকেই এই লাইনগুলো সে লেখে, এরকম কিছু কি? হ্যাঁ, আমাকে যারা আঘাত করে আমি তাদেরকে ভালো কিছুই দেই। তাদের জন্য ভালো কিছুই দেই। আমি তাকে উল্টা আঘাত করবো সে চিন্তা আমি কখনো করি না। তাদেরকেও ভালো কিছু দেই, যে তারা আমাকে যে আঘাতটা করেছিল সেই আঘাতটা তারা না করে আমার বিষয়ে তাদের মানে ধারণা যাতে হয়, সেও আমি তাদেরকে ফিডব্যাকটা দিই। এই গানটা যেহেতু ওয়াইফের জন্য লিখেছিলেন, ওয়াইফের রিয়াকশনটা কি ছিল? আমরা তো এতক্ষণ দর্শকদের রিয়াকশন শুনলাম। তার রিয়াকশন প্রথমে ভালো ছিল না। সে মানে অভিমান করে থাকে আমার সাথে, তুমি কেন আমাকে নিয়ে গান, আমি তাকে নিয়ে গানটা লিখছি তখন তো আমি তাকে প্রকাশ করিনি। গানটি গাওয়ার পর বলছি এটা গান কার? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।
তো আমি বললাম এটা আসলে আমার গান, আমি লিখেছি, তোমাকে দেখে দেখে আমি গানটা লিখেছি, তোমার জন্য গানটা লিখছি। তখন থেকে সে 1 সপ্তাহ মতো ভাত পানি খাওয়া ছেড়ে দেয়। তখন আবার অনেক কষ্ট করে তাকে আবার রাজি করালাম যে দেখো গানটা আসলে মানুষের বাস্তবতা নিয়ে মন থেকে আসছে। তো অ্যাপ্রিসিয়েট করছে সে আমাকে, সবাই যেহেতু শুনছে, ঠিক আছে লিখতেই পারো। দর্শকদের ভালোবাসার জন্য ওয়াইফের বকাটা মিস। হ্যাঁ, অবশ্যই অনেক ভালোবাসা দিচ্ছে। এর পাশাপাশি জানতে চাই যে আপনার ওয়াইফের সাথে এই যে পরিচিতিটা কিভাবে হলো, বা কেন মনে হলো ঠিক আছে এবার বিয়েটা করেই ফেলি? না, আমাদের বিয়েটা আসলে খুব মজার একটা ঘটনা। আমাদের বিয়েটা হয় বেশি দিনের মাথায় না, 1 মাসের মাথায় আমাদের বিয়েটা হয়। আচ্ছা। তাদের একটা ফ্যামিলি প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তাদের ওইখানে গান করছিলাম, গিয়ে মাত্র আমার তার দিকে আমার চোখ পড়ে। অনেক সুন্দরী ছিল সে, স্টিল অনেক সুন্দর মাশাআল্লাহ। তার চুলগুলো আমার অনেক ভালো লাগে, অনেক লম্বা ছিল তার চুল। যখন গান আমি করছিলাম স্টেজে, সে আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই। পরবর্তীতে স্টেজ থেকে নামার পরে সে তার বোনকে পাঠায় আমার নাম্বার নেওয়ার জন্য। নাম্বার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার বিয়েতে আমাকে গান করাবে। আচ্ছা, সে আপনাকে বিয়েটা করে ফেললো? মানে এটা ছিল নাকি যে আমি তাকে বিয়ে করে আমাদের বিয়েতে গান করাবো, এরকম কিছু ছিল? সে বিয়ে করবে অন্যজনকে, ওইখানে আমি একজন শিল্পী হিসেবে যাব, পারফর্ম করব। সেই সুবাদে সে আমার নাম্বারটা নেই। তো একদিন আমাকে হুট করে কল দিয়ে আমি হ্যালো হাই হ্যালো বলি। বলছি কে বলছেন আপনি? সে আমাকে বলে কি আমি অমুক, আমি দেখা হয়েছিল। ও আচ্ছা, যেহেতু ওর জন্য আমার একটা দুর্বলতা কাজ করেছে, লাভ এট ফার্স্ট সাইট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কথা বলতে 2-1 দিন কথা বলি, সে দেখি ঘন ঘন কথা বলা শুরু করছে। আমাদের প্রথম দেখাতে আমরা বিয়ে করি। এক পর্যায়ে আমরা প্রথম দেখা করি, আমি চট্টগ্রাম গিয়ে তার সাথে দেখা করি। যেদিন দেখা করি সেদিন আমি তাকে বললাম হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো, এখনই করবো। ওই এখনই করার মধ্যে দিয়ে আমাদের বিয়েটা হয়। এইভাবে মানে কখনো ভেবেছিলেন যে বিয়ে করলে এভাবে এক দেখাতে, এক দিনের কথাতে বিয়ে করে ফেলবো, এরকম কিছু ভেবেছিলেন? সবই তো আসলে আল্লাহর হুকুম, মানে বিয়ে আজ না হয় কাল করতেই হবে। আমরা যারা নারী পুরুষ যারা উভয় আছি সবারই করতে হবে, যদি আল্লাহ বাছাই রাখেন। এটা আমাদের একটা ফরজ কাজ আমি মনে করি। তো চিন্তা করছিলাম যে যেহেতু আমি ছেলে মানুষ, আমার তো বিয়ে একদিন করতেই হবে, তাহলে ঠিক আছে আমি করিনি। আজকে করলে করলাম, 10 দিন পরে করলাম। আচ্ছা, এর পাশাপাশি যদি জানতে চাই যে আপনার মানে মানে বিয়ে তো শুনলাম, পরিবার বিষয়টাকে কিভাবে গ্রহণ করেছে? আমার পরিবার হচ্ছে ওই বললাম আমাকে সবসময় প্রায়োরিটি দেয়, সবসময় আমি যেটা চাই সেটাই করতে বলে। তারা অবশ্যই জানে ছোটবেলা থেকে কখনো আমি অন্যায় কাজ করিনি। যদিও এই বিয়েটার বিষয়ে তারা জানতো না, মেয়ের সাথে সম্পর্ক আমার জানতো। মাকে আমি সবসময় প্রকাশ করতাম, আমার মা আমার বন্ধুর মতো। মা আমাকে বলে হ্যাঁ মেয়েটা ভালো। মার ভালো বলাটাই হচ্ছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ ধরে নেওয়া। তো আমি মাকে বিয়ের পরেই ঠিক 15-16 দিন মেবি হবে মাকে আমি প্রকাশ করি। মা যদিও একটু অবাক হয় বিষয়টা, আমি শেয়ার করলাম মা এরকম এরকম বিষয়। তখন মা আর কষ্ট পায়নি, মা এটা সুন্দরভাবে মেনে নিয়েছে, বাবাও মেনে নিয়েছে, মাও মেনে নিয়েছে। তবে তার ফ্যামিলিতে হয়তো বা প্রথম মানতে একটু তারা নারাজ ছিল, তবে এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। মানে তাহলে এক পর্যায়ে আমরা বলতে পারি এই বিয়েটি একদমই আপনি গোপনেই করেছিলেন? হ্যাঁ গোপনেই করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখন আমাদের বিয়ের অনুষ্ঠানটা এখনো করিনি, আমাদের অনুষ্ঠানটা করবো খুব শীঘ্রই। তাহলে কতজন দর্শকদেরকে দাওয়াত দিবেন? এই যে দর্শকদের এত ভালোবাসা, তো অবশ্যই দর্শকরা। আমার ইচ্ছে হচ্ছে, আমি সাধারণ মানুষরা আমরা সবাই অনেক সময় অনেক এনজয় করে অনেক কিছু খাই। আমাদের বিয়ের অনুষ্ঠান থাকবে হচ্ছে যারা দিনমজুরি কাজ করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা ভিক্ষুক আছে তাদেরকে বুফে আমি খাওয়াবো, এটা আমার ইচ্ছা আর কি, তাদেরকে দিয়ে করবো। হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের জন্য আমি আলাদা প্রোগ্রাম করবো, তো সেটা পরে। আচ্ছা, যে প্রশ্নটি আমরা করছিলাম যে আপনার মানে বিয়ে গেল, তারপরে আবারও এই দর্শকদের ভালোবাসা, তো দর্শকরা তো গান ছাড়া পারভেজকে আসলে কোনোভাবেই মানে বুঝেই না যে না পারভেজ খান মানেই গান। আরো একটি গান যদি আমার দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ অবশ্যই। আমি আমার নিজের একটি গান, আমি যে গানগুলো এখন করছি এগুলো সব আমার নিজেরই গান। আমার নিজের লেখা এই গানটি যেটা আমি করবো এখন।
ও আরে প্রেম করিয়া সুখী হইছে আছে কয়জনা, ওরে পারভেজ খান কই পীড়িত করলে শুধুই যন্ত্রণা রে, শুধুই যন্ত্রণা। আরে প্রেম করিয়া সুখী হইছে আছে কয়জনা, পারভেজ খান কই পীড়িত করলে শুধুই যন্ত্রণা। ওরে ভালোবাসার নামটা দিয়া ভাঙিলি অন্তর, ভালোবাসার নামটা দিয়া ভাঙিলি অন্তর। আমার বুক পিঞ্জিরা ভাঙ্গা কইরা গেলি পর। আরে তুই বন্ধু রে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর, তুই বন্ধু রে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর। আমার বুক পিঞ্জিরা ভাঙ্গা কইরা গেলি পর, আমার বুক পিঞ্জিরা ভাঙ্গা কইরা গেলি পর। এই গানটা কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন বা গেয়েছিলেন? না, এটা আসলে কাউকে উদ্দেশ্য করে না, এটা আসলে যারা মূলত প্রায় সময় ফেসবুকে যখন আমরা যাই, কষ্টের স্ট্যাটাস, কষ্টের স্টোরি, সবাই বেশিরভাগ মানুষই শতকরা হচ্ছে আমাদের এখন বর্তমান সমাজে শতকরা 80% মানুষ হচ্ছে অনেক কষ্টে, অনেক ডিপ্রেশনে ভোগে সবসময়। তারা কষ্টের গানগুলো সবসময় বেশি ভালোবাসে। তো আমি সেই সময় মানুষদের পছন্দ অনুযায়ী এই গানটা আমি লিখেছি আর কি। আর যদি এবার একটু জানতে চাই, সবসময় কি মৌলিক গানগুলোই করা হয় নাকি অন্যান্য সব ধরনের গান? আপাতত হচ্ছে অবশ্যই বাংলাদেশের লিজেন্ড যারা আছে তাদের গান অবশ্যই করি, তবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মৌলিক কিছু গান আমি করছি, চেষ্টা করছি লেখার জন্য, যাতে হ্যাঁ বলতে পারে আমি যদি পৃথিবী থেকে চলে যাই তখন মানুষ যাতে বলতে পারে যে পারভেজ ভাইয়ের গান গাচ্ছি। মৌলিক গান যদি, যেহেতু গান প্রসঙ্গে আসলাম, বাংলাদেশের কোন লেজেন্ডের গান আপনার পছন্দের বা আপনি ফলো করতেন কোনো একটা সময়? এখন তো আপনি নিজেই অনেক ভালো গান করেন বা করছেন। না, আমি বিষয়টা এমন না যে আগে ফলো করতাম এখন করি না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি তখনও ফলো করতাম, এখনো ফলো করতে, স্মরণ করি তাদেরকে। তারা আমার বুকে, তাদেরকে বুকে ধারণ করে আমি গানগুলো করি। যদি তাদেরগুলো না শুনতাম কখন আমি এই ফোক গানের প্রতি আমার ভালোবাসা জন্মাতো না। তো তাদেরকে দেখে হচ্ছে মূলত গানগুলো করা, এখন তাদেরকে আমি ফলো করি। আচ্ছা, যদি তাদের মধ্যে থেকে আপনার পছন্দে কোনো একজন শিল্পীর যদি গান আমরা একটু শুনতে চাই, কার গানটি প্রথমে মনে পড়বে এই মুহূর্তে? উস্তাদ বারী সিদ্দিকী স্যারের। একটু যদি ছোট করে। হ্যাঁ, শিওর শিওর। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে, আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই যে গানের প্রতি ভালোবাসা, দেখছি এখনো আপনার চোখ ছলছল করছে, কনসার্টেও দেখি এই আবেগটি চলে আসে। এই আবেগের জায়গাটা আসলে মানে সব সময় যে কোনো কনসার্টেই আমরা দেখি খুব আবেগ নিয়ে গান করছেন, কোথা থেকে আসে আবেগটা? আবেগ গান গাওয়ার সময় আসলে আবেগ থাকা দরকার, খুবই প্রয়োজন।
একটা শিল্পীর মাঝখানে কষ্ট থাকা খুবই প্রয়োজন। যদি কষ্ট না থাকে তাহলে সেই গান কখনো মানুষের অন্তরস্থলে পৌঁছায় না। আবেগ, অতীতের সবকিছু মনে করে আসলে গানগুলো গাওয়া হয়। যদি মনের সুখ দিয়ে গান গাইলে তাহলে সেটা মানুষের ভিতরে পৌঁছাবে না। কষ্ট দিয়ে যখন গান গায় মানুষ সেটা অন্যভাবে নেয়, আবেগ চলে আসে গান গাওয়ার সময়। এবার যদি একটু জানতে চাই, কোনো শ্রদ্ধেয় লিজেন্ড এর কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, এমন কোনো মুহূর্ত এই মুহূর্তে মনে পড়ছে কিনা? ওস্তাদ যে বারিশিদি স্যারের গান করলাম, স্যারের একদিন চরণধুলি নেওয়ার সুযোগ হয়েছিল। স্যারের সামনে স্যারের গান গিয়েছিলাম। স্যার আমাকে অনেক দোয়া করে দিয়েছিলেন, সে একদিন বাংলাদেশ তুই কাঁপাবে ইনশাল্লাহ, এটা বলে অনেক দোয়া করে দিয়েছিলেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সেই দোয়া আসলেই কাজে লেগেছে। আসলে বাংলাদেশের মানুষ আপনাকে প্রচুর চেষ্টা করছি আমি করার জন্য, বাংলাদেশের জন্য ভালো কিছু করার জন্য। বাংলাদেশ তো আমাদের দেশ, আমাদের দেশকে ভালো রিপ্রেজেন্ট করার জন্য অন্যান্য দেশের জন্য আমি চেষ্টা করছি আমার বাংলাদেশে যাতে সামনে ভালো কিছু আমি করতে পারি। অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠের ডাকে সাড়া দেওয়ার জন্য। কালের কণ্ঠের দর্শক, সেই সাথে আপনারও দর্শক, তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু যদি বলতেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালের কণ্ঠকে, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে। যারা দর্শক শ্রোতারা আছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। সবার কাছে আমি একটাই অনুরোধ করব, যখন আমরা গান করি, একটা গান একটা গীতিকার কাছে সন্তানের মতো হয়। আমরা যখন গান করব, গানের মূল গানটি যিনি লিখেছেন, গানটি যিনি সৃষ্টি করেছেন, অন্তত তার নামটি আপনারা উচ্চারণ করবেন, তাহলে গানের মর্যাদাটা একটু বাড়ে। এবং যারা নতুনভাবে গান করছেন আমাদের মতো, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমার গানে কখনো যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর এই কথার মধ্যে যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার গানের মধ্যে যদি কোনো কথা যদি ভুল হয় তাও আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করবো শুধরানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে যেন মনে হয় সারাটা সময় গানই শুনি, কিন্তু আমাদের হাতে সময় খুবই স্বল্প। তাই আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি কালের কণ্ঠের সুরে তারা থেকে। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, আগামী কোনো গানের রাজ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন। আরে ও বন্ধু রে, দুরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাহি রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও, তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও।